আচ্ছা চলুন একদম সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজ আমরা এমন একটা ঐতিহাসিক প্রবন্ধ নিয়ে কথা বলবো যেটা ২০২৪ সালের বাংলাদেশের এক অভাবনীয় গণ অভ্যুত্থানের গল্প বলে, আমাদের নতুন গৌরবগাথা নামের এই প্রবন্ধটি বিশ্লেষণ করে আমরা দেখব কিভাবে একটা আন্দোলন, যা কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয় বরং একেবারে সাধারণ শিক্ষার্থীদের হাত ধরে শুরু হয়েছিল, তা একসময় বিশাল এক গণ অভ্যুত্থানে রূপ নিল। আমরা ধাপে ধাপে এই পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব, দেয়ালে লেখা এই গ্রাফিটির কথাটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, তাই না? কিন্তু প্রবন্ধকার এখানে দারুণ একটা বৈপরীত্য খেয়াল করেছেন। এই যে বসন্তের বা ফাগুনের কথা বলা হচ্ছে, এই তীব্র গণজাগরণ কিন্তু কোনো বসন্তের দিনে বা কাঠ ফাটা রোদে হয়নি। এটা দানা বেঁধেছিল একেবারে ভরা বর্ষায়, আকাশ থেকে যখন অঝোর ধারায় বৃষ্টি নামছে, চারপাশ শীতল হচ্ছে, ঠিক তখনই কোটি মানুষের বুকে যেন আগুন জ্বলছিল। বৃষ্টির ওই শীতলতাও কিন্তু সে সময় মানুষের সেই উত্তাপ নেভাতে পারেনি। প্রবন্ধের আরেকটা কৌতূহল জাগানো দিক হল এই ৩৬শে জুলাই কনসেপ্টটা। শব্দটা শুনতেই কেমন গায়ে কাটা দিয়ে ওঠে। ক্যালেন্ডারের পাতায় হয়তো জুলাই মাস শেষ হয়ে আগস্ট শুরু হয়েছিল, কিন্তু আন্দোলনকারীদের কাছে ওই মাসটা যেন শেষই হচ্ছিল না। ৫ই আগস্ট দিনটাকেই তারা ৩৬শে জুলাই হিসেবে ধরে নিয়েছিল। একটু ভেবে দেখুন তো, সেদিন সারা বিশ্ব কি চরম উৎকণ্ঠা নিয়ে বাংলাদেশের দিকে তাকিয়েছিল। কারফিউ উপেক্ষা করে লাখ লাখ মানুষ যখন সমস্ত ভয়ভীতি পেছনে ফেলে গণভবনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেটা সত্যি এক অভাবনীয় ইতিহাসের জন্ম দেয়। তো আমাদের আজকের আলোচনার সুবিধার্থে আমরা এই প্রবন্ধটিকে মূলত ৫টি ধাপে ভাগ করেছি। প্রথমে আমরা দেখব জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি, এরপর কোটা সংস্কার থেকে গণ আন্দোলনের রূপান্তর, আন্দোলনের মোড় ঘোরানো মুহূর্ত, পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ এবং সবশেষে নতুন বাংলাদেশ করার স্বপ্ন। চলুন তাহলে প্রথম ভাগটা দিয়ে শুরু করা যাক, জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি। প্রবন্ধটা খুব সুন্দরভাবে দেখিয়েছে যে এই বিশাল আন্দোলনের শুরুটা কিন্তু হয়েছিল খুব সাধারণ একটা জায়গা থেকে, মানে সরকারি চাকরিতে যেন মেধার ভিত্তিতে ঢোকা যায়। ২০১৮ সালে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়েছিল, কিন্তু ২০২৪ সালের শুরুর দিকে যখন কৌশলে সেটা আবার ফিরিয়ে আনা হলো, তখনই মূলত জুলাই মাসে আন্দোলনটা আবার তীব্র হতে শুরু করে। এরপর ১৪ই জুলাই রাতে ছাত্রীদের সেই ঐতিহাসিক মিছিল, ১৬ই জুলাই আবু সাইদের সেই আত্মত্যাগ, আর শেষমেশ ৫ই আগস্ট সরকারের পতন। এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে। প্রবন্ধে স্পষ্টভাবে বলা হয়েছে ২০১৮ সালে শিক্ষার্থীরা কিন্তু কখনোই কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিল চায়নি। তারা চেয়েছিল একটা যৌক্তিক সংস্কার, মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা প্রতিবন্ধীদের জন্য একটা যৌক্তিক অংশ রেখে বাকিটা মেধার ভিত্তিতে হোক। কিন্তু তৎকালীন সরকার কি করল? তারা শিক্ষার্থীদের ওই যৌক্তিক সংস্কারের পথে না হেঁটে পুরো সিস্টেমটাই বাতিল করে দিল। আর প্রবন্ধকারের মতে ঠিক এই সিদ্ধান্তটাই কিন্তু ভবিষ্যতের যত জটিলতা আর ক্ষোভের বীজ বুনে দিয়েছিল। এবার আসি আমাদের দ্বিতীয় ভাগে, কিভাবে নিছক একটা কোটা সংস্কার আন্দোলন পুরো দস্তুর এক গণ আন্দোলনের রূপ নিল। একটু খেয়াল করলে দেখবেন ব্যাপারটা কিভাবে শিফট হলো। প্রবন্ধে ব্যাখ্যা করা হয়েছে যে নির্বাচনের পর কৌশলে পুরনো কোটা চালু হলে ছাত্ররা আবার রাস্তায় নামে। শুরুতে এটা ছিল শুধুই সরকারি চাকরির কোটা সংস্কারের একটা দাবি, কিন্তু খুব দ্রুতই এই আন্দোলনটা যেন সমাজের সব ধরনের বৈষম্যের অবসান, সরকারের পতন এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বৃহত্তর আকাঙ্ক্ষায় পরিণত হল। মানে শুধু একটা চাকরির দাবি কিভাবে যে পুরো রাষ্ট্রকাঠামো পরিবর্তনের দাবিতে রূপ নিল, সেটাই এখানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। আমাদের আলোচনার তৃতীয় অংশটা বেশ রোমাঞ্চকর, আন্দোলনের মোড় ঘোরানো মুহূর্তগুলো। এই আন্দোলনটা কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আটকে থাকেনি। প্রবন্ধটি এই ছড়িয়ে পড়ার কয়েকটা ধাপ চিহ্নিত করেছে। প্রথম ধাক্কাটা আসে যখন আন্দোলনকারীদের ওপর সরকারি ছাত্র সংগঠন নির্মমভাবে হামলা চালায়। এর পরের ধাপটা ছিল আক্ষরিক অর্থেই অভূতপূর্ব। ১৪ই জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্রীদের সেই স্বতঃস্ফূর্ত মিছিল। লেখক এখানে খুব জোর দিয়ে বলেছেন যে নারী শিক্ষার্থীদের উপর ওই হামলা আর তাদের সাহসী অংশগ্রহণ সাধারণ মানুষকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। আর এর ফলে তৃতীয় ধাপে গিয়ে আন্দোলনটা পাবলিক ইউনিভার্সিটি ছাড়িয়ে প্রাইভেট ভার্সিটি, স্কুল, কলেজ, এমনকি মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যেও দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
আর এই পুরো আন্দোলনের সবচেয়ে মর্মান্তিক এবং একই সাথে সবচেয়ে আইকনিক দৃশ্যটার কথা তো প্রবন্ধে আলাদাভাবে আসে। ১৬ই জুলাই, রংপুর। ছাত্র আবু সাইদ যখন পুলিশের গুলির সামনে ২ হাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়ালেন, ওই মুহূর্তটাই যেন সব বদলে দিল। এই অকুতোভয় আত্মত্যাগটা যেন আক্ষরিক অর্থেই পুরো দেশের মানুষের বিবেককে এক ধাক্কায় জাগিয়ে তুলেছিল। মানুষ আর ঘরে বসে থাকতে পারেনি। এরপর আমরা চলে আসছি ৪ নম্বর ভাগে, পুঞ্জীভূত ক্ষোভ আর গণ অভ্যুত্থান। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, সাধারণ মানুষ হঠাৎ করে কেন এভাবে ছাত্রদের সাথে যোগ দিল? প্রবন্ধে কিন্তু এর পেছনের কারণগুলো খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আসলে পূর্ববর্তী প্রশাসনের আমলের অনেকগুলো ব্যাপার নিয়ে মানুষের মনে ক্ষোভ জমছিল। দিনের পর দিন ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া, লাগামহীন দ্রব্যমূল্য, সিন্ডিকেটের দৌরাত্ম্য, ব্যাংক লুটপাট, হাজার হাজার কোটি টাকা পাচার আর সেই সাথে নির্বিচারে গুম খুনের মতো ভয়ঙ্কর সব ঘটনা। এর পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ আর বড় বড় প্রজেক্টের নামে অস্বাভাবিক খরচের কথাও সমাজে চর্চিত ছিল। প্রবন্ধ অনুযায়ী এই দীর্ঘদিনের সামাজিক আর অর্থনৈতিক বঞ্চনা পুরো সমাজটাকে যেন একটা বারুদের স্তূপে পরিণত করেছিল, জাস্ট একটা স্ফুলিঙ্গের অপেক্ষা ছিল। শুধু তাই না, প্রবন্ধে আরও বলা হয়েছে যে বছরের পর বছর ধরে চলা এই অনিয়ম আর দুর্নীতি আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রীতিমতো পঙ্গু করে দিয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রায় সব প্রতিষ্ঠানই যেন সরকারের আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছিল। এর ফলে সাধারণ নাগরিকেরা পদে পদে অপমানিত হচ্ছিলেন, চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। নিজেদের অধিকার আর সম্মান যখন ভুলুণ্ঠিত, তখন তো মানুষ মুক্তির পথ খুঁজবেই, তাই না? আর ঠিক এই কারণেই ছাত্রদের ডাক পেয়ে তারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে আসতে এক মুহূর্ত দ্বিধা করেনি। আর সব শেষে আমাদের পঞ্চম ভাগ, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। প্রবন্ধকারের মতে ৫ই আগস্টের ওই বিজয়ের চূড়ান্ত লক্ষ্য কিন্তু শুধু একটা নিপীড়ক বা স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটানোই ছিল না। মানুষের আসল স্বপ্নটা ছিল অনেক বড়। তারা চেয়েছিল দীর্ঘদিনের এই বৈষম্যগুলোকে একেবারে উপড়ে ফেলে একটা সহনশীল, জনবান্ধব আর সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে, প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করতে, এমন একটা সমাজ নির্মাণ করা যা স্বাধীনতার এতগুলো বছর পার হওয়ার পরও আমরা হয়তো পুরোপুরি অর্জন করতে পারিনি। আর এই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় হাতিয়ার কি ছিল জানেন? নজিরবিহীন ঐক্য। প্রবন্ধে এই বিষয়টা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ধনী, গরিব, মধ্যবিত্ত, শহরের মানুষ, গ্রামের মানুষ, এমনকি ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী থেকে শুরু করে মাদ্রাসার ছাত্র, সবাই সব রাজনৈতিক মতাদর্শ আর ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল। এই যে একটা অবিশ্বাস্য মেলবন্ধন, এটাই তো এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি। আর এই শক্তিটাই নতুন একটা দেশ গড়ার সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। প্রবন্ধের এই জায়গাটা আমার পার্সোনালি খুব দারুণ লেগেছে। এখানে একটা নতুন ভাষা আবিষ্কারের কথা বলা হয়েছে। না, এটা কোনো আক্ষরিক বা ব্যাকরণগত ভাষা নয়, এটা হলো একটা মানসিকতা। ধরুন, আমাদের মধ্যে রাজনীতিক বা ব্যক্তিগত মতপার্থক্য তো থাকতেই পারে, তাই না? কিন্তু দেশের বৃহৎ স্বার্থে, মানুষের মুক্তির জন্য আমরা যে সব ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে পারি, এই ক্ষমতাটাই হলো সেই নতুন ভাষা। দীর্ঘ ৫০ বছর পর বাংলাদেশের মানুষ যেন এই ঐক্যের নতুন ভাষাটা খুঁজে পেয়েছে বলে প্রবন্ধকার মনে করেন। দেখতে দেখতে আমরা আজকের এই আলোচনার একেবারে শেষে চলে এসেছি। প্রবন্ধের মূল মেসেজটা হল, হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন দেশ করার সুযোগটাকে যদি আমাদের সত্যিই কাজে লাগাতে হয়, তাহলে সবার আগে আমাদের ভিন্ন মত, ভিন্ন বিশ্বাস আর ভিন্ন সংস্কৃতির প্রতি অনেক বেশি সহনশীল হতে হবে। তো আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। সমাজের প্রতিটি স্তরে কিভাবে এই সহিষ্ণুতার চর্চা করে আমরা সত্যি একটা টেকসই এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি? বিষয়টা নিয়ে ভাববেন কিন্তু। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন এবং শিখতে থাকবেন।